আজকে মেকানিজমস অফ এভলিউশনের যে পার্টটা পড়ছি দেখো সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট বলতে যেটাকে অ্যাকচুয়ালি বোঝানো হয় সেটা হচ্ছে যে আমরা আগেই পড়েছি যে যতক্ষণ অবধি কোনো একটা পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে ততক্ষণ অবধি কিন্তু কোনো প্রবলেম কিছু হয় না, কিন্তু কোনো ডিজাস্টার বা কিছুর জন্য হঠাৎ করে যদি অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ চলে আসে তখনই কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা তৈরি হয়। তো এই ঘটনাটাকেই বলা হয় জেনেটিক ড্রিফট, এবং এই জেনেটিক ড্রিফট যদি কোনো ডিজাস্টারের জন্য হয় তো সেই কারণে দেখা যায় চেঞ্জটা খুব র্যান্ডাম আসে। এবং সেই ঘটনাটাই সবার প্রথম সোয়েল রাইট বলে একজন সায়েন্টিস্ট ডিসকভার করেছিল বলে এটাকে অনেক সময় সোয়েল রাইট এফেক্টও বলা হয়। যেমন এটা র্যান্ডাম স্যাম্পলিং, হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গাতে হয়তো কিছু পোকা ওখানেতে ছিল। এবার সেই এনভায়রনমেন্টের মধ্যে এমন হতেও পারে যে যে পোকাগুলো সেই এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেড ছিল হয়তো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে বাই চান্স কেউ একজন যখন পাটা ফেলেছে তখন সেই পোকার পপুলেশনটাই যারা অ্যাডভান্স ছিল ওই পরিবেশের জন্য তারাই মারা গেল। এবং সেক্ষেত্রে দেখা গেল যে কম্পারেটিভলি কম যেগুলো উন্নত জীব তারাই কিন্তু পরিবেশের মধ্যে সংখ্যায় বেড়ে গেল। এটা অনেক সময় হয়, যেমন দেখবে যখন ঝড় হয় তখন ঝড়েতে বড় আকৃতির গাছগুলি ভেঙে পড়ে যায় যেগুলো অ্যাডভান্স, অথচ ঘাস যেগুলো বা ছোট আকৃতির ঝোপ যেগুলো সেইগুলোর কিন্তু কিছু ক্ষতি হয় না। তো এইরকম অনেক সময় দেখা যায় যে এভলিউশনের রাস্তাতে অ্যাডভান্স জীব নষ্ট হয়ে গেছে, অথচ তার থেকে কম প্রায়র জীব তারা কিন্তু বেঁচে আছে। যেমন দেখবে যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল ডাইনোসর নষ্ট হয়ে গেছিল, কিন্তু যেগুলো তার থেকে অনুন্নত জীব টিকটিকি গিরগিটি তারা কিন্তু থেকে গেছিল। তো এই ধরনের জিনিসকে এক্সপ্লেন করা হয় সেটা হচ্ছে জেনেটিক ড্রিফটের সাহায্যে। কারণ জেনেটিক ড্রিফট র্যান্ডাম একটা ঘটনা, যে কোনোভাবে এটা হতে পারে। ধরো এখানে কিন্তু বারবার অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। যেমন হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গাতে বিভিন্ন রকম ফুলের গাছ ছিল এবং সেখানকার মধ্যে কিছু সাদা গাছও ছিল, কিছু গোলাপি গাছও ছিল, কিছু লাল রঙের গাছও ছিল। এবার দেখা গেল যে সেখানেতে হয়তো কিছু ডিজাস্টার বা কিছু হয়ে সেই পপুলেশনটা হয়তো বাই চান্স কমে গেছে। সেই পপুলেশনটা কমে গিয়ে দেখো পরের জেনারেশনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গোলাপি যে গাছগুলো রয়েছে সেখান থেকে ধরো অ্যাকচুয়ালি কিছু গাছ এখানেতে রয়েছে যে গাছগুলো অন্য গাছগুলো হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, স্পেসিফিক্যালি এই গাছগুলোই সেখানেতে ছিল যেগুলোকে হাইলাইট করা হয়েছে। বাকিগুলো হয়তো ঠিকমতো গ্রো করেনি, হয়তো নষ্ট হয়ে গেছিলো, ঠিকমতো পলিনেশন হয়নি, তো সেগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এই গাছগুলোই কিন্তু হয়তো বেঁচে ছিল। তো পরের জেনারেশন দেখা গেল সেখান থেকে এই রকম ভ্যারাইটির গাছ সেখানে তৈরি হয়েছে। সেখানেতে কোনো ডিজাস্টার বা কিছু হয়তো জল বৃষ্টি বা কিছু একটা হওয়াতে দেখা গেল যে শুধু এই দুটো টাইপেরই গাছ হয়তো সেখানে সার্ভাইভ করেছিল বাই চান্স। তো সেখানেতে দেখা গেল যে পরের জেনারেশনে যে গাছগুলো ওখান থেকে তৈরি হলো সবই কিন্তু এরকম গাছ। তো যখনই দেখা যায় খুব র্যান্ডামলি পি ভ্যালু কিউ ভ্যালু চেঞ্জ করে, দেখো এখানে পি ভ্যালু কিউ ভ্যালু যা ছিল পরের জেনারেশনে পি ভ্যালু কিউ ভ্যালু কিন্তু পুরো আলাদা হয়ে গেছে, তারপরের জেনারেশনে দেখো পি ভ্যালু কিউ ভ্যালু আরো আলাদা হয়ে গেছে, তখনই কিন্তু দেখো নতুন ভেরিয়েশন বা তাদের মধ্যে চেঞ্জ আসার একটা সম্ভাবনা বেড়ে যায়। তো এক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো একটা কারণেতে দেখা যায় যে জীবের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় তখন তাদের মধ্যে কিন্তু নতুন ভেরিয়েশন আসার একটা সম্ভাবনা তৈরি হয়। তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েশন আসার একটা সম্ভাবনা, কারণ দেখো ভেরিয়েশন কিভাবে এসেছিল এটা ডারউইন এক্সপ্লেন করতে পারেনি। তো সেই জন্য এই নিও ডারউইনিজমে এই ধরনের কনসেপ্টগুলো কি আলোচনা করা হয়, যেটা দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করা হয় যে কিভাবে পরিবেশের মধ্যে ভেরিয়েশন আসে। তার মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট, যে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বা অনেক সময় দেখা যায় যে এরকম মানে মানে ধরো কোনো প্রাকৃতিক পরিবর্তনের জন্য হয়তো দেখা যায় যে জেনেটিক ড্রিফট হট করে অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ চলে আসে, যার জন্য নতুন বৈশিষ্ট্য সেটা সৃষ্টি হয়। এটা ছাড়াও নতুন জীব সৃষ্টির পথে আরও জিনিস সেটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড স্পেসিয়েশন, যে পৃথকীভবন এবং নতুন স্পিসিস তৈরি হয়। যেমন অনেক সময় দেখা যায় যে হয়তো একটা পপুলেশন এখানে ছিল, এবার হয়তো সেখানেতে কোনো একটা ডিজাস্টার বা কিছু হয়েছে যে সেখানে পপুলেশনটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, হয়তো কোনো মাঝখান দিয়ে নদী চলে গেছে বা ভূমিকম্প হয়ে এখানে একটা পাহাড় তৈরি হয়েছে। এবার ন্যাচারালি দেখা যায় যে যদি একটা পাহাড় তৈরি হয় তখন কি হবে, পপুলেশনটাকে পাহাড়ের দুদিকে পপুলেশনটা ভাগ হয়ে গেছে। এখন আমরা জানি যে পাহাড়ের একদিকে যেরকম বৃষ্টি হয় বা যেরকম তাপমাত্রা থাকে, উল্টো দিকের বৃষ্টি বা তাপমাত্রা কিন্তু অন্যরকম হয়। তো ন্যাচারালি দুদিকের আবহাওয়া আলাদা হয়ে যাওয়ার জন্য যেখানকার আবহাওয়াটা একটু আলাদা সেখানে জীবগুলো আলাদাভাবে অ্যাডাপ্ট করবে, যার জন্য পরবর্তী ক্ষেত্রে কোনো সময় যদি তাদেরকে একসাথে এনেও দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় দুজনে কিন্তু কোনোদিনই খাপ খায় না বা দুজনকার মধ্যে বৈশিষ্ট্যগুলো কখনোই মিলে যায় না।
সবসময় দেখো আলাদা। তাহলে দেখো এই ধরনের অ্যাকচুয়ালি প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক কোনো কারণে যখন দুটো পপুলেশন আলাদা হয়ে যাচ্ছে এবং তখন সেখান থেকে নতুন স্পিসিস তৈরি হয়, তখন এই পদ্ধতিটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় কোনো একটা জায়গায় বেশ কিছু জীব ছিল, এবার সেখানে খাবার বা বসবাসস্থল না পেয়ে কয়েকজন হয়তো মাইগ্রেট করে পরিযান করে অন্য জায়গায় বেরিয়ে অন্য পরিবেশেতে ছিল, কিন্তু অন্য যে পরিবেশেতে ছিল সেখানেতে হয়তো সেখানকার পরিবেশের সাপেক্ষে তাদের অ্যাডাপ্ট হয়েছে এবং এই অ্যাডাপ্টেশন হয়ে তাদের স্ট্রাকচার বা তাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যারেক্টার যেগুলো সেগুলো পাল্টে গেছে। কিন্তু এটা 1-2 বছরে নয়, এটা কয়েক হাজার বছর ধরে ওখানে থাকতে থাকতে ধীরে ধীরে পাল্টাবে। তখন দেখা যাবে মেন পপুলেশনের সাথে এরা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন মাইগ্রেশন করে বেরিয়ে গিয়ে যখন অ্যাকচুয়ালি পপুলেশন আলাদা হয়, তখন সেই ধরনের স্পিসিস তৈরিকে বলা হয় প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। অনেক সময় পেরিপ্যাট্রিক স্পেসিয়েশন। প্যারা কথাটার অর্থ হচ্ছে পাশাপাশি। এক্ষেত্রে যেটা হয় যে কোনো ক্ষেত্রে একটা পপুলেশন ছিল, কিন্তু তারা খাবার না পেয়ে হয়তো সরে একটু চলে গেছিল, কিন্তু পুরোপুরি আইসোলেট হয়নি, তো কিছুটা কানেকশন ছিল, তখন তাদের মধ্যেও কিন্তু একটা ভেরিয়েশন আসতে পারে। কিন্তু অবশ্যই এর থেকে এটা স্লো প্রসেস, কারণ কিছু কানেকশন থাকার জন্য জিন ফ্লো অবশ্যই দেখো কিছু হবে, তো তাতেও কিন্তু একটা ভেরিয়েশন আসতে পারে, তখন সেটাকে বলা হয় প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। আবার অনেক সময় দেখা যায় একই ভৌগোলিক অঞ্চলের থেকেও নতুন ভেরিয়েশন ডেভেলপ করতে পারে। এটা কি করে? ধরো কোনো একটা অঞ্চলের মধ্যেতে আমি সাপোজ বলছি আম গাছের মধ্যে কিছু পোকা থাকতো, এবার দেখা গেল যে সেইখানে পপুলেশন বাড়তে বাড়তে আর আম গাছের মধ্যে সেই পোকাগুলো থাকার সম্ভাবনা হচ্ছে না, কারণ আর থাকার জায়গা নেই। তখন পাতার মাধ্যমে পাতায় পাতায় হয়তো আম গাছের পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছেতে হয়তো পোকাগুলো চলে গেল। তখন দেখা গেল যে আমের যা পুষ্টিগুণ আর জামের পুষ্টিগুণ কিন্তু আলাদা। খাদ্যাভ্যাস আলাদা হওয়ার জন্য তারা কিন্তু একই ভৌগোলিক অঞ্চলে আছে, কিন্তু দেখো তাদের অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসটা পাল্টে যাওয়ার জন্য, তাদের অ্যাকচুয়ালি দেখো ফুড হ্যাবিটটা পাল্টে যাওয়ার জন্য অনেক সময় বডি স্ট্রাকচারে ডিফারেন্স চলে আসে। সেইভাবে যদি কোনো সময় দেখা যায় নতুন পপুলেশন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় সিম্প্যাট্রিক পপুলেশন। তো এইরকম 4 রকমের দেখো পপুলেশন তৈরি হওয়ার বা স্পিসিস তৈরি হওয়ার একটা পদ্ধতি রয়েছে, যেটাকে বলছে অ্যালোপ্যাট্রিক, প্যারাপ্যাট্রিক, পেরিপ্যাট্রিক আর হচ্ছে সিম্প্যাট্রিক। তো এই 4টে কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার দেখো আর একটা জিনিস যেটা বলা হচ্ছে, যে আমরা আগেই দেখলাম যে অনেক ক্ষেত্রে মাইগ্রেশনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়ার জন্য নতুন পপুলেশনের মধ্যেতে অনেক সময় দেখা যায় যে তার অ্যালিল ফ্রিকোয়েন্সি যেটা, সেই অ্যালিল ফ্রিকোয়েন্সিটা অনেক সময় পাল্টে যায়। এবার অ্যালিল ফ্রিকোয়েন্সি যখনই পাল্টাবে তখনই কিন্তু নতুন ভেরিয়েশন আসার একটা সম্ভাবনা চলে আসে। তো সেখানেই দেখো আমরা এখানে পড়ছি যে কিছু মডেল এক্সপ্লেন করা হচ্ছে, যেগুলো এই জিন ফ্লোকে মাধ্যমে যে কিভাবে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য আছে সেটা বোঝানোর জন্য। ধরো এটা দেখানো হচ্ছে যে এটা কোনো একটা আইল্যান্ড আছে এবং আইল্যান্ডের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের পাখি সেখানে বসবাস করে। এবার দেখো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের পাখিগুলো সেখানে বসবাস করছে এবং এক একটা জায়গাতে এক এক রকমের পাখির প্রাধান্য রয়েছে। কেউ দেখো নিচের দিকে থাকে, কেউ পাহাড়ের একটু ওপরের দিকে থাকে, কেউ খুবই ওপরে থাকে, এই রকম। তো এবার দেখা যায় যে এই মডেলটাকে বলা হয় স্টেপিং স্টোন মডেল, কারণ দেখা যায় যে কাছাকাছি থাকা পাখিগুলোর মধ্যে নিজেদের মধ্যে হয়তো জিন এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু খুব দূরে বা পাহাড় পেরিয়ে উন্নতিকে থাকা পাখিদের সঙ্গে এদের কিন্তু দেখো জিন এক্সচেঞ্জ হয় না। সেই জন্য কাছাকাছি পাখিগুলোর মধ্যে তো হয়তো কিছু মিল থাকলেও যত দূরের অ্যাকচুয়ালি স্পিসিসে যাবে তত কিন্তু তাদের মিল যেটা সেটা কিন্তু কমতে থাকবে। তো সেই জিনিসটা কি বলছে যে জিন ফ্লোর অ্যাকচুয়ালি স্টেপিং স্টোন মডেল, যে কাছাকাছি স্পিসিসগুলোর মধ্যেতে কিন্তু কিছু মিল থাকবে, কারণ তাদের মধ্যে অনেক সময় অ্যাকচুয়ালি জেনেটিক এক্সচেঞ্জ হয়, কিন্তু দূরের জীব হলে সেখানেতে জিন ফ্লো কিন্তু অটোমেটিক্যালি কমে যায়, যার জন্য দুজনকার মধ্যে পার্থক্যটা অনেকটা বেশি বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে দেখো কন্টিনেন্ট আইল্যান্ড মডেল। কন্টিনেন্ট আইল্যান্ড মডেল বলতে বোঝানো হয় যে কোনো একটা ধরো একটা বিরাট বড় সেখানেতে অঞ্চল আছে, এবার এখানে তো হয়তো থাকার জায়গার অভাব হচ্ছে, সেই জন্য কিছু পাখি উড়ে গিয়ে হয়তো অন্য আইল্যান্ডে চলে এলো। তখন দেখা যায় যে নতুন যে আইল্যান্ডটাতে পাখিগুলো এলো, এবার সব পাখির ওড়ার ক্ষমতা কিন্তু সমান নয়, তো সেই কারণে দেখা যাচ্ছে যে এরা খুব ভালো উড়তে পারে, সেই জন্য এরা উড়ে এই নতুন আইল্যান্ডটাতে এসে থাকতে শুরু করলো। তাহলে যখনই এখানে এলো সেখানে কিন্তু দেখো বাকি ভ্যারাইটির পাখি কিন্তু কেউ এলো না, শুধু পার্টিকুলার এই একমাত্র এলো। তাহলে স্বাভাবিকভাবেই দেখা যায় যে এখানকার যে পপুলেশন ছিল সেখানকার জীবগুলোর যে অ্যালিল ফ্রিকোয়েন্সি, এই যে পাখিগুলো উড়ে এলো তার জন্য দেখো এখানে শুধু এই ধরনের পাখিরই প্রাধান্য রয়েছে, তার অ্যালিল ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা হয়ে যাবে।
তাহলে সেখানে কিন্তু নতুন ধরনের একটা প্রজাতি তৈরি হবার একটা সম্ভাবনা আছে। আবার আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করা হয় আইসোলেশন বাই ডিস্টেন্স মডেল। হয়তো দেখা যাচ্ছে এই জায়গায় সব ধরনের পাখিরই থাকার জায়গা বা খাবারের অভাব হচ্ছে। এবার এরা যেহেতু আকারে বড়, এদের ডানাটা যেহেতু অনেক বড়, সেই জন্য এরা কিন্তু উড়ে যেমন এখানেও যেতে পারে, এরা উড়ে এদিকেও আসতে পারে, বা এরা উড়ে এইখানেও যেতে পারে। তার মানে সব ধরনের জায়গাতেই এরা কিন্তু যেতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে পাখিটা, এর যেহেতু আকার ছোট, ডানাটা ছোট, এদের খাবারের অভাব হলে এ উড়ে সর্বোচ্চ হয়তো এই জায়গাটায় যেতে পারে। এর থেকে বেশি এখানেও যাওয়ার ক্ষমতা নেই, এখানেও যাওয়ার ক্ষমতা নেই। আর এই দিকের পাখিটা যেহেতু পাহাড়ের উল্টো প্রান্তে থাকে, এদের পক্ষে সম্ভবই হয় না এই সাইডে আসা। তাহলে ন্যাচারালি দেখো যে যখন তুমি এই আইল্যান্ডটা দেখবে, সেখানে কিন্তু এই ধরনের পাখি আছে আর এই ধরনের পাখি আছে। তাহলে এখানকার অ্যাকচুয়ালি পি ভ্যালু, কিউ ভ্যালু সব একরকম হবে। আবার যখন এখানে যাচ্ছ, এখানে বা এখানেতে শুধু যেহেতু এই বড় ডানার পাখিগুলোই গেছে, তাহলে এখানকার অ্যাকচুয়ালি পি ভ্যালু, কিউ ভ্যালু যেটা, সেটা কিন্তু এর থেকে আলাদা হবে। সুতরাং দেখো এখানকার পি ভ্যালু, কিউ ভ্যালু একরকম হবে, এখানকার পি ভ্যালু, কিউ ভ্যালু একরকম হবে, আর এই আইল্যান্ডটারও পি ভ্যালু, কিউ ভ্যালু একরকম হবে। তাহলে যত দেখো তুমি মানে মেন কন্টিনেন্ট থেকে দূরে আইল্যান্ডে যাচ্ছ, তত কিন্তু তার অ্যালিল ফ্রিকোয়েন্সিও আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে যাচ্ছে। তো এই হিসেবেই দেখো অ্যাকচুয়ালি যত অ্যাকচুয়ালি মানে অ্যালিল ফ্রিকোয়েন্সি, মেন অ্যালিল ফ্রিকোয়েন্সি বা মেন পপুলেশন থেকে যত পাল্টাতে থাকবে, তত তাদের মধ্যে কিন্তু নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা যেটা, সেটা বাড়তে থাকবে। তো সেই হিসেবেই দেখো এখানে এই স্টেপিং স্টোন মডেল, কন্টিনেন্ট আইল্যান্ড মডেল বা আইসোলেশন বাই ডিস্টেন্স মডেল দিয়ে জিন ফ্লোকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা হয়, এবং জিন ফ্লোর মাধ্যমে কিভাবে নতুন বৈশিষ্ট্য আসে। জিন ফ্লো মানে হচ্ছে মাইগ্রেশন, সোজা কথা, পরিযান। তো কিভাবে সেখানে ভেরিয়েশন আসতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা সেখানেতে দেওয়া হয়। এবার একটা কথা বলছে দেখো, ফাউন্ডার এফেক্ট। ফাউন্ডার এফেক্ট বলতে, ফাউন্ডার কথাটার অর্থ হচ্ছে প্রথম, যে সর্বপ্রথম যে যাবে। ধরো বাই চান্স একটা এখানে আইল্যান্ড রয়েছে, যেখানেতে বেশ কিছু এখানে প্রজাপতি রয়েছে। এবার হয়তো দেখা গেল যে কোনো সময় হয়তো এখানে খাবারের বা থাকার জায়গার অভাবের জন্য কিছু প্রজাপতি উড়ে এখানে চলে গেল। যখন এখানে গেল, তখন দেখো শুধু ব্রাউন কালারের গেছে আর অরেঞ্জই গেছে, সাদা প্রজাপতি কিন্তু যায়নি। তাহলে ন্যাচারালি দেখো এখানকার যখন পপুলেশনটা গ্রো করবে, তখন সেখানে কিন্তু সাদা প্রজাপতি দেখতে পাবে না। কিন্তু এখানে দেখো সাদা প্রজাপতি যেগুলো রয়েছে, তার কিন্তু একটা দেখো সংখ্যা, যেটা সব প্রজাপতিগুলোরই কিন্তু এখানে যে সংখ্যাটা যেটা, সেটা মোটামুটি সমান। কিন্তু এখানে দেখো সাদা প্রজাপতি যেটা, সেইটার সংখ্যা কিন্তু এখানে তার পাবে না, কারণ হচ্ছে এরা উড়ে যায়নি। তো যারা প্রথম যাচ্ছে তার উপরেই নির্ভর করছে যে এখানকার পপুলেশনটা কীরকম হবে এবং এখানকার বৈশিষ্ট্যটা কী হবে। এবং দেখো সেই জিনিসটাকেই বলা হয় ফাউন্ডার এফেক্ট, যে প্রথম যে যাবে বা যারা অ্যাকচুয়ালি উড়ে গেল, তাদের মধ্যেই মানে তাদেরই কিন্তু দেখা যাবে যে ওখানেতে প্রায়োরিটি যেটা বাড়বে। বাই চান্স যদি এখানেতে অরেঞ্জ কালার না গিয়ে শুধু ব্রাউন কালার যেত, তাহলে এখানকার সমস্ত প্রজাপতি এই আইল্যান্ডের সবই হতো ব্রাউন কালারের। তাহলে প্রথম যারা যাচ্ছে তার উপরেই দেখো পপুলেশনটার অ্যাকচুয়ালি মানে কীরকম হবে সেটা কিন্তু নির্ভরশীল হচ্ছে। যেমন হিউম্যানের ক্ষেত্রেও দেখা যায় এলিস ভ্যান ক্রেভেট মানে ক্রিভেল সিনড্রোম বলে একটা রোগের কথা দেখবে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি অ্যামিস ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায়। যে জার্মানি থেকে এই অ্যামিস ফ্যামিলির কিছু মানুষজন, মানে এদের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, এদের মধ্যে মানে 14 জন মানুষের মধ্যে একজন করে, মানে এই ফ্যামিলিগুলোতে অ্যাভারেজ আর কি দেখা যায় যে কি এইরকম একটা রোগ দেখতে পাওয়া যায়, যেটাকে এলিস ভ্যান ক্রিভেল্ট বলে একটা সিনড্রোম বলা হয়। এক্ষেত্রে মানুষটার বামনত্ব দেখা যায় এবং পলিড্যাকটাইলি মানে অনেক কটা করে আঙুল হাতের মধ্যে দেখতে পাওয়া যায়। তো দেখা যায় যে জার্মানি থেকে অ্যাকচুয়ালি এই মানে জার্মানিতেই এই পপুলেশনটা দেখা যায়। তো এখান থেকে কিছু মানুষজন অ্যাকচুয়ালি আমেরিকা বা ব্রিটেনে তারা চলে গেছিল মাইগ্রেট করে, এবং যে জায়গাতে তারা গিয়ে অবস্থান করেছিল, যেমন দেখো এখানে মানে পেনিনসিলভেনিয়াতে আমেরিকাতে গেছিল, আর অন্যদিকে এখানে ল্যাঙ্কাস্টারেতে ব্রিটেনে গেছিল। তো সেই অঞ্চলগুলোতে এখনো অবধি এই অ্যামিস ফ্যামিলির যাদের অ্যাকচুয়ালি জিন যাদের মধ্যে আছে, সেখানে কিন্তু এই মানে সিনড্রোম যেটা, এই যে বৈশিষ্ট্য যেটা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বাকিদের মধ্যে নয়, শুধু ওই দুটো পার্টিকুলার জায়গাতেই যেহেতু ওই জার্মানি থেকে কিছু মানুষজন চলে এসেছিল, সেই কারণে কিন্তু এখনো অবধি তাদের মধ্যেতে ওই বৈশিষ্ট্য যেগুলো আমরা বলছি, সেই বৈশিষ্ট্য দেখা যায়। তো এগুলি বলা হয় ফাউন্ডার এফেক্ট, যে যারা প্রথম যাচ্ছে বা যারা কোনো একটা নতুন জায়গায় যাচ্ছে নতুন বৈশিষ্ট্য নিয়ে, তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেটাই বলছে ফাউন্ডার এফেক্ট।
এবার দেখো আর একটা কথা বলা হয়, সেটা হচ্ছে বটলনেক এফেক্ট। বটলনেক এফেক্টকে এক্সপ্লেন করা হয়, ধরো একটা মানে মিক্সচার অফ পপুলেশন রয়েছে, বা এখানে যেমন দেখাচ্ছে দেখো যে বিভিন্ন রঙের আর কি ধরো কিছু গুলি বা ধরো এখানে মার্বেল আছে। এবার যখনই অ্যাকচুয়ালি দেখো মার্বেলটাকে আমি অন্য কন্টেনারে ঢালছি, তাহলে সেখানে মুখটা যেহেতু সরু সেই জন্য কিছু জন আসতে পারছে। এবার যখন কিছু জন আসছে তখন দেখো অ্যাকচুয়ালি তাদেরকে যদি আবার বাড়ানো হয়, তাহলে দেখো ন্যাচারালি কি হচ্ছে, নতুন যে পপুলেশন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দেখো মেন পপুলেশনের সাথে এর বৈশিষ্ট্যটা পাল্টে যাচ্ছে। এটা এইভাবে বলা হয় যে কারণ মাঝে মাঝেই দেখা যায় যে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন অ্যাকচুয়ালি জীব হয়, এবং যখনই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় তখনই কিন্তু বেশ কিছু সংখ্যক জীব মারা যায়। এবার ধরো একটা পপুলেশন ছিল, যখনই প্রাকৃতিক বিপর্যয় আসে সেখানে কিন্তু প্রচুর জীব মারা যায়, কিছু জীব বাই চান্স বেঁচে যায়। এবার যে কজন জীব বাই চান্স বাঁচলো তারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ওই মানে প্রাকৃতিক বিপর্যয়ের মানে পরিস্থিতিটা কেটে যায় তখন তারাই কিন্তু পপুলেশন আবার বাড়তে থাকে। সুতরাং সেখানে দেখা যায় পি ভ্যালু কিউ ভ্যালু যেহেতু পাল্টে যায়, সেই জন্য সেই পপুলেশনটা আগের পপুলেশনের থেকে অনেকটাই কিন্তু বদলে যায়। তো এই জিনিসটাকেই বলে যেটা, সেটা হচ্ছে বটলনেক এফেক্ট বা এনভায়রনমেন্টাল বটলনেক, যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন পপুলেশন ছিল, বটলনেক দিয়ে বোঝানো হচ্ছে যে এনভায়রনমেন্টাল প্রেসার। অ্যাকচুয়ালি দেখো সিলেকশন প্রেসার যত বেশি হবে সেই সিলেকশন প্রেসারের মধ্যে দিয়ে অল্প সংখ্যক জীব অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারবে। যখনই সেই অল্প সংখ্যক জীব সার্ভাইভ করবে সিলেকশন প্রেসারের মধ্যে দিয়ে, পরে যখন পরিস্থিতিটা আবার ঠিক হবে তখন যারা বেঁচে থাকলো তারাই আবার নতুন পপুলেশন তৈরি করবে। এবার অরিজিনাল পপুলেশনের সাথে যদি ট্যালি করা হয় দেখা যাবে অনেকটাই কিন্তু তার মধ্যে পরিবর্তন চলে এসছে। এবার এই বৈশিষ্ট্যটাকে বোঝানোর জন্য যে একটা লার্জ পপুলেশন থেকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছু পপুলেশনের কিছু জীবই খালি বেঁচে থাকছে, সেইটাকেই বা এনভায়রনমেন্টাল স্ট্রেস বা এনভায়রনমেন্টাল ন্যাচারাল সিলেকশন যেটা, ন্যাচারাল প্রেসার যেটা, সেটাকে বোঝানোর জন্যই বটলনেক কনসেপ্টটাকে আনা হয়েছে। এবং তাতে দেখা যায় যে সত্যি করেই সেখানে যদি কম্পেয়ার করা হয় সত্যি করেই সেখানে কিন্তু এইরকম ঘটনা দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটাকেই বলা হয় এনভায়রনমেন্টাল বটলনেক। এবং অনেক জীবের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল বটলনেক এফেক্ট কিন্তু দেখা যায়, যেমন অ্যাকচুয়ালি নর্দার্ন এলিফ্যান্ট সিল আমেরিকায় এটা দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে এরকম এনভায়রনমেন্টাল বটলনেক এফেক্ট দেখা গেছে, প্রচুর টাইপের ভ্যারাইটি বা স্পিসিস নষ্ট হয়েছে। সাউথ আফ্রিকার চিতাবাঘ, সেটাও দেখা যায় যে এদের যে ভ্যারাইটিগুলো ছিল অনেকেই কিন্তু এই ডিজাস্টারের জন্য ধ্বংস হয়ে গেছে। এরপর যে কনসেপ্টটা বলা হয় সেটা হচ্ছে জিন পুল। এটা আবার পুরোপুরি একটা আলাদা ধারণা যেটা খুব ইম্পর্টেন্ট। জিন পুল বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট স্পিসিসে যত রকমের ভেরিয়েশন আছে সবগুলোকে একসাথে, মানে যত রকমের জিন ভেরিয়েশন আছে সব ভেরিয়েশনকে একসাথে বলা হয় জিন পুল। জিন পুল বলতে যেটা অ্যাকচুয়ালি বোঝানো হয়, দেখো জিন মনে হচ্ছে আমরা জানি যে ডিএনএর সক্রিয় অংশ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিন। এবার অ্যাকচুয়ালি জিনোম বলতে বোঝানো হয় যে কোনো একটা জীবের বা কোনো একটা অর্গানিজমের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যত রকমের জিন রয়েছে তাদেরকে একসাথে বলা হয় যেটা, সেটা হচ্ছে জিনোম। এবার জিন পুল বলতে বোঝায় যে কোনো একটা পপুলেশনের বা কোনো একটা স্পিসিসের যত রকমের ভ্যারাইটি আছে সব জিনের ভ্যারাইটিকে একসাথে বলে যেটা, সেটা হচ্ছে জিন পুল। ধরো আমি বলছি যে অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে যদি তার চোখের বর্ণ ধরি, তাহলে ধরো যে কোনো একটা মানুষের চোখের বর্ণ হয় কালো হবে, নইলে খয়েরি হবে, নইলে নীল হবে, এই রকম। এবার দেখো যখন আমি অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রে কোনো মানুষের ক্ষেত্রে আমি তার জিনোম সম্পর্কে বলছি, তাহলে সেই মানুষটার দেহেতে হয় দেখো শুধু কালো বর্ণটা রয়েছে বা বাদামি বর্ণ রয়েছে বা সেখানেতে নীল বর্ণ রয়েছে। কিন্তু যখন জিন পুল কনসেপ্ট করব, তাই জিন পুল কনসেপ্টে গোটা মানে ওই স্পিসিসের মধ্যে যত ভেরিয়েশন আছে সবকে একসাথে ইনক্লুড করা হবে। তো সেই জন্য সেখানে কিন্তু জিন পুল কনসেপ্টের মধ্যে সেখানে সমস্ত ভেরিয়েশন, মানে সেখানে কিন্তু কালো চোখ বা ধরো নীল চোখের বর্ণ বা খয়েরি চোখের বর্ণ সব কিছুই ওখানে ইনক্লুড করা হবে। তো জিন পুল যেটা বলতে বোঝানো হয় যে কোনো একটা জীবের সমস্ত ভেরিয়েশনগুলোকে একসাথে বলে যেটা, সেটা হচ্ছে জিন পুল। এবং এই জিন পুলের মধ্যেকারই কিছু জিন বা কিছু বৈশিষ্ট্যকে নিয়ে এক একটা জীব যেগুলো সেগুলো কিন্তু ডেভেলপ করছে, এইটাই হচ্ছে ব্যাপার। মানে আমাদের যে জিনগুলো রয়েছে বা আমাদের যে জিনোম রয়েছে, আমাদের জিনোমটা হচ্ছে কিন্তু হিউম্যান জিন পুলের কিছু পার্ট নিয়ে আমাদের জিনোমটা তৈরি হয়েছে, এবং আমরা যে যে ক্যারেক্টারগুলো ওই জিন পুল থেকে পেয়েছি সেই সেই ক্যারেক্টারগুলোই আমার দেহেতে কিন্তু এক্সপ্রেসড হচ্ছে। তো সেই কারণেই দেখো অ্যাকচুয়ালি বলে যেটা যে জিন পুল হচ্ছে একটা মানে এটা কিন্তু একটা কাল্পনিক অ্যাকচুয়ালি জিনিস, এর বাস্তবিক কোনো মানে এর অস্তিত্ব নেই। মানে সমস্ত জীবের যত জিন আছে তাদেরকে একসাথে বলা হয় জিন পুল।
তো আমরা নিজেরাও অ্যাকচুয়ালি জিন পুলের একটা অংশ, এবং জিন পুলের একটা অংশ পেয়ে আমাদের নিজেদের বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারগুলো এক্সপ্রেস হচ্ছে। তো ন্যাচারালি জিন পুল একটা বড় কনসেপ্ট। এবার সেখান থেকে যে জিনগুলো আমরা পেয়েছি সেগুলোকে একসাথে বলছে সেটা হচ্ছে জিনোম। এবং আমাদের যে জিনোম যেটা রয়েছে সেটা কাকে বলছে, যে আমাদের 23টা ক্রোমোজোম সেটে যতগুলো জিন আছে সবকটাকেই একসাথে বলছে সেটা হচ্ছে জিনোম। তাহলে এই হচ্ছে দেখো জিনোম, জিন আর জিন পুলের অ্যাকচুয়ালি একটা ধারণা বা একটা কনসেপ্ট। এরপরে যে জিনিসটা চলে আসছি সেটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। সবার প্রথম H.F. অসবর্ন অ্যাকচুয়ালি এই অ্যাডাপটিভ রেডিয়েশন সম্পর্কে বলে। তার বক্তব্য যেটা ছিল যে আলাদা আলাদা পরিবেশে থাকার জন্য বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন ডাইভার্সিটি দেখা যায়। তো সেই আলাদা আলাদা এনভায়রনমেন্টে থাকার জন্য জীবেদের মধ্যে যে ডাইভার্সিটিগুলো রয়েছে সেইগুলো নিয়েই এক্সপ্লেন করা হয় অ্যাকচুয়ালি অ্যাডাপটিভ রেডিয়েশনের মধ্যে। এবং অনেক ক্ষেত্রে অনেক সায়েন্টিস্ট যেমন স্যাভেজ বা স্ট্যানলি বা অ্যাকচুয়ালি ভোল্ভ, এরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে বলেছিল মাইক্রো এভলিউশন। অর্থাৎ যেমন দেখো আমি বলি যে ম্যামেলসের মধ্যেতে ধরো হিউম্যান, সে এক ধরনের থাকে। আবার ধরো বাদুড়, সেটাও ম্যামেলসের মধ্যে পড়ে, কিন্তু সে আকাশে থাকার জন্য সে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাডাপ্ট করে গেছে। আবার ধরো তিমি মাছ বা ডলফিন মাছ, সে জলে থাকার জন্য আলাদাভাবে অ্যাডাপ্ট করেছে। তো এই ধরনের এভলিউশনগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মাইক্রো এভলিউশন। এবং এইটাই বলে অ্যাডাপটিভ রেডিয়েশন, কারণ একটা পরিবেশে থাকার জন্য তার দেখো বডি স্ট্রাকচার, তার মানে সামনের পায়ের স্ট্রাকচার, তার অ্যাকচুয়ালি স্কিনের গঠন, তার সেন্স অর্গ্যান, সেগুলো সবই কিন্তু ধীরে ধীরে পাল্টে গেছে। তো যখন সমস্ত রকম ক্যারেক্টারগুলোকে একসাথে আলোচনা করা হয় তখনই জিনিসটাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন। এবং অ্যাডাপটিভ রেডিয়েশন অবভিয়াসলি ডাইভার্জেন্ট এভলিউশন যেটাকে আমরা বলি, যে অপসারী অভিযোজন, যে জিনিসটাকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যে অ্যানালগাস অর্গ্যান, যে তোমার মানে সমস্ত অঙ্গ যেটাকে বলা হয়, সমস্ত মানে হচ্ছে হোমোলোগাস অর্গ্যান যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সমস্ত অঙ্গ। তো সেই ক্ষেত্রে দেখো যে তাদের যে ক্যারেক্টার যেটা, তারই দেখো একটা মানে এনলার্জ ফর্ম, যে ওখানে শুধুমাত্র পার্টিকুলার একটা অর্গ্যানকে নিয়ে কথা বলা হচ্ছিল, এখানে সমস্ত অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলা হয়। এবার অ্যাডাপটিভ রেডিয়েশন কিসের জন্য হয়? একটা হচ্ছে জীবের মধ্যে যখনই দেখো আইসোলেশন তৈরি হয়, কোনো বেরিয়ারের মাধ্যমে জীবগুলো দুটো আলাদা জায়গায় সেপারেটেড হয়ে যায়, তখনই নতুন স্পিসিস তৈরি হয়। এবং অ্যাডাপটিভ রেডিয়েশন তার একটা কারণ, যার কারণেই নতুন স্পিসিস ডেভেলপমেন্ট হয়। অন্যদিকে অ্যাকচুয়ালি ন্যাচারাল রিসোর্সেসের জন্য মারপিট, জীবের মধ্যে যে প্রতিযোগিতা হয় তার জন্যও আসে। আবার যে কোনো এনভায়রনমেন্টে নিজেকে লুকিয়ে রাখার জন্য বা এনভায়রনমেন্টে নিজেকে টিকিয়ে রাখার জন্য অ্যাকচুয়ালি সেখানেতে দেখা যায় যে বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশন সেখানে জীব দেখায়, তার জন্যই কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশন দেখতে পাওয়া যায়। এবার অ্যাডাপটিভ রেডিয়েশন নিয়ে সবার প্রথম অ্যাকচুয়ালি যে কাজ করেছিল সেটা হচ্ছে চার্লস ডারউইন। মানে চার্লস ডারউইন কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশন শব্দটা দেয়নি, শব্দটা দিয়েছিল অসবর্ন। কিন্তু এই ধরনের আইডিয়া বা এই ধরনের জিনিসের উপরে কাজ করেছিল সেটা হচ্ছে চার্লস ডারউইন। আমরা জানি যে চার্লস ডারউইন 5 বছর ধরে আটলান্টিক এবং প্যাসিফিক ওশেনের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং 1820-তে বিগল অভিযানে যান। এবং সেখানে গিয়ে গ্যালাপাগোস যে আইল্যান্ড আছে সেখানে ফ্রিঞ্চ পাখির 4টে অ্যাকচুয়ালি স্পিসিস ছিল, সেই 4টে স্পিসিস নিয়ে তিনি অ্যাকচুয়ালি রিসার্চ করেন। এবং সেখানে দেখেছিলেন যে অ্যাকচুয়ালি ফ্রিঞ্চ যে পাখিগুলো যেটা গ্যালাপাগোস আইল্যান্ডে আছে, সেখানের কিন্তু যে এই ফ্রিঞ্চ পাখিগুলো অ্যাকচুয়ালি নর্থ আমেরিকা থেকে উড়ে চলে গেছিল। এবং সেখানের মধ্যে 13টা গ্যালাপাগোস আইল্যান্ডে 13টা মানে সে স্পিসিসকে পেয়েছিল, আর অ্যাকচুয়ালি কোকোস আইল্যান্ডে একটা স্পিসিসকে পেয়েছিল। তো 4টে মেনলি জেনাসের মধ্যে টোটাল 14টা স্পিসিস অ্যাকচুয়ালি ফ্রিঞ্চে ছিল, সেইগুলো নিয়েই তিনি অ্যাকচুয়ালি রিসার্চ করেছিলেন। তার বডির শেপ, সাইজ, বিকের শেপের ওপর ডিপেন্ড করে। কারণ অ্যাকচুয়ালি তিনি দেখেছিলেন যে বিভিন্ন যে ফ্রিঞ্চগুলো রয়েছে তারা কিন্তু কে কোথায় থাকছে, কে গাছের নিচের দিকে থাকছে, গাছের ওপরের দিকে থাকছে, কে কোন অংশেতে থাকছে, গুঁড়ির কাছাকাছি মানে স্টেমের কাছাকাছি থাকলে তার গায়ের রং একরকম হচ্ছে, পাতার মাঝে থাকলে তার গায়ের রং একটু ভ্যারাইটি হয়ে যাচ্ছে। কেউ যদি অ্যাকচুয়ালি ফলটা খাচ্ছে, ফলের বাইরেটা যেহেতু সফট সেটা খাচ্ছে, তার ঠোঁটের স্ট্রাকচার একরকম হচ্ছে। কেউ দেখা যাচ্ছে যে ফলটা পড়ে যাওয়ার পর সিড যেটা, সেই সিড ভেঙে তার ভেতর থেকে শাঁস বা কার্নেলটা খাচ্ছে, তার ঠোঁটের আকার অনেকটা শক্ত হচ্ছে এবং চওড়া হচ্ছে। তো সেইগুলোর বেসিসে অ্যাকচুয়ালি সে কোথায় আছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, কি করছে, তার বেসিসে বিভিন্ন ফ্রিঞ্চের দেখা যায় বডি স্ট্রাকচারের ডিফারেন্সিয়েশন দেখতে পাওয়া যায়। এবং ফ্রিঞ্চের ওই 4টে জেনাসের মধ্যে টোটাল 14টা স্পিসিস সম্পর্কে তিনি কিন্তু ধারণা দেন।
তো সেখান থেকেই দেখো অ্যাডাপটিভ রেডিয়েশনের অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড মানে অ্যাডাপটিভ রেডিয়েশনের একটা আইডিয়া আসে। এরপরেও দেখো হাওয়াই আইল্যান্ডের মানে পরবর্তী ক্ষেত্রে হানি ক্রিপারের ক্ষেত্রেও ওরকম ভেরিয়েশন দেখতে পাওয়া যায়, এবং মোটামুটি মনে করা হয় এশিয়া বা নর্থ আমেরিকায় কোনো একটা জায়গায় মানে কোনো একটা রিজিয়ান থেকেই হাওয়াই আইল্যান্ডে প্রায় 5 মিলিয়ন বছর আগে গোল্ড ফ্রিঞ্চ টাইপের কোনো পাখি হয়তো উড়ে গেছিল, এবং সেখান থেকেই বিভিন্ন রকমের হানি ক্রিপারের ভ্যারাইটি সেখানে তৈরি হয়। তো এটাও কিন্তু দেখো অ্যাডাপটিভ রেডিয়েশনের একটা উদাহরণ। এবং এটা ছাড়াও দেখো ইউথেরিয়ান ম্যামেলস যারা রয়েছে, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি প্লাসেন্টাল ম্যামেলস বলি, তাদের মধ্যেও তাদের দেহের গঠন বা তাদের অ্যাকচুয়ালি মানে হ্যাবিট্যাট কোথায় থাকছে, লোকোমোশন, এগুলোর উপরে ভিত্তি করে প্লাসেন্টাল ম্যামেলসদেরও কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশন দেখা যায়। যেমন দেখো যে অ্যাকচুয়ালি আরবোরিয়াল অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যারা মাটিতে থাকে প্রয়োজন হলে গাছে চাপতে পারে, কাঠবিড়ালির ক্ষেত্রে এক ধরনের অভিযোজন রয়েছে। এবার অন্যদিকে দেখো যে পরবর্তী ক্ষেত্রে অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, জলে থাকার জন্য তিমি, সিল মাছের দেখো তাদের বডি স্ট্রাকচার, সামনের অগ্রপথ সব চেঞ্জ হয়েছে। আবার অন্যদিকে কার্সোরিয়াল অ্যাডাপ্টেশন, যারা খুব জোর দৌড়াতে পারে, হরিণ, চিতাবাঘ, তাদের এক ধরনের দেখো বডি স্ট্রাকচার অ্যাডাপ্টেড হয়েছে। আবার দেখো এরিয়াল অ্যাডাপ্টেশন, যে বাদুড় আকাশে ওড়ার জন্য এক ধরনের অ্যাডাপ্টেশন দেখায়। উড়ুক্কু গিরগিটি, যারা দেখো কিছুটা অ্যাকচুয়ালি প্যাসিভ ফ্লাইট করে গ্লাইডিং প্রসেসে কিছুটা উড়ে যেতে পারে, তারা কিন্তু এক ধরনের অ্যাডাপ্টেশন দেখাচ্ছে। আবার ফসোরিয়াল অ্যাডাপ্টেশন, মাটির নিচে থাকার জন্য বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি ম্যামেলসরা অ্যাডাপ্টেড হচ্ছে। এরা সবাই কিন্তু ম্যামেলস, কিন্তু থাকার জন্য বিভিন্ন এনভায়রনমেন্টে থাকার জন্য তাদের হাতের স্ট্রাকচার, তাদের অ্যাকচুয়ালি দেখো বডি স্ট্রাকচার, সেগুলো সব কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের অ্যাডাপ্টেশনগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডাপটিভ রেডিয়েশন। এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল যে অ্যাকচুয়ালি ক্যাঙ্গারু, এবার ক্যাঙ্গারুই একমাত্র মার্সুপিয়াল নয় যে যাদের ইম্যাচিওর বেবি বার্থ হয় এবং তারপর মার্সুপিয়াল পাউচের মধ্যে গ্রো করে। দেখা যায় যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকমের মার্সুপিয়াল সেখানে জীব কিন্তু আছে। যেমন দেখো এখানেতে ক্যাঙ্গারু যেমন আছে, তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকচুয়ালি তাসমিনিয়ান উলফ আছে, এখানে দেখো মই আছে, তো এরকমই ওমব্যাট, এরকম বিভিন্ন মাউস আছে, এখানে অ্যান্টেলার আছে, ফ্লাইং ওই যে একটু আগে যেটা দেখলাম ফ্লাইং স্কুইরেল সেটা রয়েছে, কোয়ালা রয়েছে, এবার নেটিভ ক্যাট রয়েছে, এরকম বিভিন্ন অ্যানিম্যাল কিন্তু তারা সবাই হচ্ছে মার্সুপিয়াল। কিন্তু দেখো এরা মানে সবাইকার দেখতে আলাদা আলাদা রকমের হয়, এবং এদের হ্যাবিট্যাট, লোকোমোশন, বিহেভিয়ার, আচার আচরণের উপর ভিত্তি করে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা দেখা যায়, কিন্তু সবাই মার্সুপিয়াল। অ্যাকচুয়ালি মার্সুপিয়ালরা প্রথম থাকতো নর্থ আমেরিকায়, যখনই দেখা যায় যে এরপর ইউথেরিয়া এই গ্রুপটা মানে সব থেকে উন্নত ম্যামেলস যখন গ্রো করে, এরা আস্তে আস্তে ওখান থেকে সাউথ আমেরিকায় চলে আসে, তারপর সেখান থেকে চলে যায় অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া যেহেতু সেপারেট হয়ে গিয়ে আলাদা হয়ে যায়, সমুদ্র দিয়ে আলাদা হয়ে যায়, সেই জন্য বাকি জায়গাগুলো থেকে কিন্তু বর্তমানে মার্সুপিয়াল যারা, তারা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো মানে এরা হচ্ছে মার্সুপিয়াল অ্যাকচুয়ালি হচ্ছে মেটাথেরিয়া গ্রুপ। আর সব থেকে উন্নত হচ্ছে ইউথেরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের গ্রুপটা। তো সেক্ষেত্রে দেখো ইউথেরিয়ানরা যে ডেভেলপ করে তখন বাকি জায়গা থেকে সব নষ্ট হয়ে যায়, কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু সেপারেটেড ছিল সেই জন্য ওখানে কিন্তু মার্সুপিয়ালের পপুলেশনটা তখন থেকেই অনেক বেশি ছিল, এবং বর্তমানেও অ্যাকচুয়ালি মানে ওখানকার মার্সুপিয়ালের সংখ্যা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি আছে। এবং এটাও একটা ব্যাপার যে ওখানে কিন্তু ওই মানে একমাত্র অস্ট্রেলিয়ারই ক্যাঙ্গারু বা মার্সুপিয়ালরা কিন্তু ওখানকার এন্ডেমিক স্পিসিস, যে অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও ওদের পাওয়া যায় না। তো দেখো সেই পরিবেশে থাকার জন্য বিভিন্ন যে মার্সুপিয়ালগুলো রয়েছে তারা তাদের কিন্তু আলাদা আলাদা রকম অ্যাডাপ্টেশন দেখাচ্ছে। তো এটা কি বলছে? অ্যাডাপটিভ রেডিয়েশন।